আজ ১৯ ফেব্রুয়ারি ২০১৪, ৭ ফাল্গুন ১৪২০ বঙ্গাব্দ, বসন্তকাল। প্রিয় দর্শক, আদিম মানুষরাও সমাজ মেনে চলতেন। দল বেঁধে চলবার এবং বাঁচবার চেষ্টা আছে বলেই মানুষ পৃথিবী থেকে হারিয়ে যায়নি। এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ প্রাণী চিরদিনের জন্য হারিয়ে গেছে, কিন্তু মানুষ এই পৃথিবীতে তার জায়গা, তার সংখ্যা, তার অধিকার, তার নিয়ন্ত্রণ বাড়িয়েই চলেছে। তবু আজ এই সকালবেলা মনে হচ্ছে মানুষ কি তার মূল জায়গা থেকে, মানবতার জায়গা থেকে অনেকটা সরে আসেনি? আমরা এখনো কতটা সামাজিক জীব, আমরা এখন কত পারিবারিক বন্ধনে বাঁধা আছি। দিন দিন এক একটি মানুষ যেন তার স্বার্থের জালে আটকে গিয়ে একা হয়ে পড়ছে, নিঃসঙ্গ হয়ে পড়ছে। অনেকের মাঝে থেকেও আমরা কেন একা হয়ে পড়ছি সেই উত্তর হয়তো কারো জানা নেই। দর্শক, আসুন আমরা একে অপরকে অন্তর দিয়ে ভালোবাসি, মানুষ হিসেবে মনুষ্যত্ব পরিপূর্ণতা নিয়ে বাঁচি। এই শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি, হাসি মুখ, জানেন হয়তো, চিরসুন্দর অবসরে, স্বাস্থ্যকথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। সুপ্রিয় দর্শক, চলছে চতুর্থ ডাচ বাংলা ব্যাংক ফিজিক্স অলিম্পিয়াড। বাংলা ভিশনের মিডিয়া পার্টনার হিসেবে আছে। বাংলা ভিশনের ফিজিক্স অলিম্পিয়াড নিয়ে ধারাবাহিক 4 পর্বের আজ তৃতীয় পর্ব। আর আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক এবং অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র ভাইস প্রিন্সিপাল FA জাহাঙ্গীর মাসুদ। চলুন পরিচিত হয় আমাদের আজকের অতিথির সাথে। সুপ্রভাত, কেমন আছেন স্যার? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি স্যার। ফিজিক্স অলিম্পিয়াড নিয়ে বেশ কিছু বিষয় আমাদের জানার আছে, তবে তার আগে আমাদের কিছু নিয়মিত পরিবেশনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে রয়েছে জার্মান কালচারাল সেন্টারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে থিয়েটার নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশের পরিবেশনায় নাটক প্রাগৈতিহাসিক। একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে উদীচী শিল্পগোষ্ঠী টঙ্গী শাখা গাজীপুরের পরিবেশনায় নাটক খুবসুরত। আজ ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে বাংলাদেশের 15 জন এবং জাপানের 5 জন চিত্রশিল্পী চিত্রকর্ম নিয়ে জাপান বাংলাদেশ আর্ট এক্সিবিশন শীর্ষক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে 23 ফেব্রুয়ারি 2014 পর্যন্ত। সময় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আজ ধানমন্ডি ঢাকা আর্ট সেন্টারের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছে তৃতীয়বারের মতো কিবরিয়া ছাপচিত্র মেলা। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে 12টি ছাপচিত্র স্টুডিও। প্রদর্শনী চলবে 22 ফেব্রুয়ারি 2014 পর্যন্ত। সময় প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই দেখো না কত হাসির খবর বলে যাই। প্রিয় দর্শক, আমার কাছে অনেক হাসির খবর আপাতত নেই, তবে আপনাদের জন্য রয়েছে নির্মল হাসির প্রচেষ্টা। প্রাণখোলা হাসিতে সকালটা শুরু হলে দিনটাও সুন্দর কাটবে নিশ্চয়ই। তাই এবারে আমাদের নিয়মিত আয়োজন হাসি মুখ। ক্লাস 2তে ম্যাডাম ছেলে মেয়েদের বলছে তোমরা সবসময় ভালো কাজ করবে। তোমরা বলছে ম্যাডাম আমরা তো ছোট, আমরা কিভাবে ভালো কাজ করবো? তো ম্যাডাম বলছে না, ভালো কাজ তো অনেক ধরনের হতে পারে। তোমরা বয়স্ক লোকদেরকে রাস্তা পার করতে সাহায্য করতে পারো, আবার যারা অন্ধ লোক তাদেরকে রাস্তা পার করতে সাহায্য করতে পারো। তো পরদিন ক্লাসে জিজ্ঞেস করছে তোমরা কেউ কোনো ভালো কাজ করছো? তো 5টা ছেলে হাত তুলছে। কি কাজ করলা? জি ম্যাডাম, আমরা এই 5 জনে মিলে একটা বুড়ির রাস্তা পার করেছি। ভেরি গুড, খুবই ভালো কাজ। কিন্তু একটা বুড়িকে রাস্তা পার করতে 5 জন লাগলো কেন? ম্যাডাম, বুড়ি কি আর সহজে রাস্তা পার হইতে চায়? পরে তো টাইম না ছেঁচড়ায় রাস্তা পার করে। বেঁচে থাকার প্রধান একটি উপাদান রক্ত। নানা কারণে আমাদের হঠাৎ করেই রক্তের প্রয়োজন হয়। জরুরি মুহূর্তে রক্ত সংগ্রহ করা অনেক ক্ষেত্রেই দুরূহ হয়ে পড়ে। এমন সংকটময় মুহূর্তে রক্ত সরবরাহের কাজটি করে বিভিন্ন প্রতিষ্ঠান। আজ জেনে নিন কয়েকটি ব্লাড ব্যাংকের ঠিকানা। রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক সোসাইটি, 7/5 আওরঙ্গজেব রোড, মোহাম্মদপুর, ঢাকা, এবং 684 থেকে 686 বড় মগবাজার, ঢাকা। সন্ধানী, 8/2 পরিবাগ মোতালেব টাওয়ার, 3য় তলা, হাতিরপুল, ঢাকা। কোয়ান্টাম ব্লাড সেন্টার, 31/V শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়ক, পুরাতন শান্তিনগর, ঢাকা। বাঁধন ব্লাড ব্যাংক, বাঁধন TSC নিচতলা, জোনাল অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় দর্শক, আজকে চিরসুন্দর পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলা ভিশনের আর্কাইভ থেকে অমর 21-এর গানের সাথে একটি নাচ।
আজকের দিনের অবসরটা কিভাবে কাটাবেন? যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে আজকের দিনের অবসরটা কাটাতে পারেন জনপ্রিয় কোনো চলচ্চিত্র উপভোগের মাধ্যমে। আজ তেমনই একটি চলচ্চিত্র সম্পর্কে জানাচ্ছি। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ নির্মিত চলচ্চিত্র দুই দুয়ারি। 2000 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে মূলত একজন রহস্য মানবকে ঘিরে। বনের মধ্য থেকে হেঁটে আসা এই রহস্য মানব একটি গাড়ির সাথে ধাক্কা খায় এবং তারপর সেই গাড়ির মালিক তাকে নিয়ে যায়। এরপরই ঘটে নানা রকম মজার ঘটনা। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়াজ, শাওন, মাহফুজ আহমেদ, ডক্টর এজাজ সহ অনেকেই। চারিদিকে কি আনন্দ, অতি তুচ্ছ পতঙ্গের অপূর্ব জীবন। দর্শক, আজকের অবসরে দুই দুয়ারি চলচ্চিত্রটি সংগ্রহ করে দেখতে পারেন। স্বাস্থ্য নিয়ে আমরা সবাই কম বেশি সচেতন হবার পরেও আমরা মাঝে মাঝে ভুল করে বসি। ভুল রঙের মোহে পড়ে ভেজাল ও দূষিত জিনিস ঘরে আনা হয়। মাছের কানকায় তাজা রক্তরং দেখে আপনিও বিভ্রান্ত হতে পারেন, তাই কোনো টাটকা রং দেখে মুগ্ধ হলে চলবে না। স্বাস্থ্যের অত্যন্ত ক্ষতিকারক ফরমালিন। বাজারে এখন ফরমালিনযুক্ত মাছের ছড়াছড়ি। বিশেষ করে বড় আকারের মাছের গায়ে ফরমালিন লাগানো হয়। ফরমালিনযুক্ত মাছকে বেশ টাটকা দেখায়। বিশুদ্ধ খাঁটি জিনিসটি কেবল চোখ দিয়ে দেখে চেনা যায় না, চোখের সঙ্গে মন দিয়ে, বুদ্ধি দিয়েও বিচার করতে হয়। তাই এসব ব্যাপারে সতর্ক থাকুন স্বাস্থ্য সচেতন। সুপ্রিয় দর্শক, আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে দুপুর 1:05 পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। তোর মতো ভাগ্যবতী প্রাণ নই যে বাবা মা বিদেশ ফেরত পাত্র রেডি করে রাখবে। কোন সে ভাগ্যবান যে আমাদের হেমাকে দুটি পাখির ঠোঁটে কথা নেই। নতুন বই, প্রিয় লেখক আর বইমেলার খবর জানতে চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়। মাহিদুল ইসলামের উপস্থাপনা এবং ফজলুল হক আকাশ ও মামুন খানের প্রযোজনায় বিকেল 5:20 দেখবেন সরাসরি অনুষ্ঠান প্রতিদিনের বইমেলা। সন্ধ্যা 6:25 সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় সরাসরি টক শো ফ্রন্টলাইন। রাত 8:15 ধারাবাহিক নাটক লঙ্গরখানা। রচনা বদরুল আনাম সৌদ, পরিচালনা নরেশ ভূঁইয়া। আজ রাত 9:05 ধারাবাহিক নাটক এর গল্প। রচনা ও পরিচালনা তানভীর হোসেন প্রবাল। রাত 11:25 জনপ্রিয় ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। প্রযোজনা নাহিদ আহমেদ বিপ্লব। দর্শক, এছাড়াও সকাল 7:30, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা, 5টা, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1:30 দেখুন বাংলা ভিশন সংবাদ। এবারে সব শেষ আয়োজন আনন্দ আড্ডা। আসুন ফিরে যাই আমাদের আজকের অতিথি বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক FA জাহাঙ্গীর মাসুদের কাছে। স্যার, প্রথমে যে বিষয়টি জানতে চাইব যে চতুর্থ ডাচ বাংলা ব্যাংক ফিজিক্স অলিম্পিয়াডের বিভাগীয় পর্যায়ে যে ঢাকায় যে আয়োজনটি হয়ে গেল সম্প্রতি, এই সর্বশেষ আয়োজন সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের 10টি অঞ্চলে অলিম্পিয়াড হয়ে গেল এবং খুব চমৎকারভাবে প্রতিটি অলিম্পিয়াড হয়েছে। এবং সর্বশেষ যে কোশ্চেনটি আপনি আমাকে করলেন যে ঢাকা বিভাগের যে অলিম্পিয়াডটি সেটা হয়ে গেছে গ্রিন ইউনিভার্সিটিতে। সাধারণত প্রতি বছর যে অলিম্পিয়াডটা ঢাকায় যেটা হয় সেটা হয় ঢাকা সাধারণত ধানমন্ডি বা এই এরিয়াগুলোতে যেখানে স্কুল কলেজ বেশি সেই অঞ্চলগুলোতে সাধারণত অলিম্পিয়াডটা হয়। কিন্তু এবছর আমাদের তো টেকনিক্যাল কারণে আমাদের একটু দূরে যেতে হয়েছে। গ্রিন ইউনিভার্সিটি এটা আয়োজন করেছে, ভেন্যুটা ছিল ওখানে এবং মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের পাশে। তো আমাদের একটা টেনশন ছিল যে বাচ্চারা এত দূরে যাবে কিনা, এটা একটা টেনশন। তারপর ওখানে আবার T20 বিশ্বকাপ খেলার ব্যাপারে ওখানে রাস্তাঘাট প্রচুর কাটা হয়েছে, কমিউনিকেশন একটু গ্যাপ আছে, এটা নিয়ে আমাদের একটা প্যানিক ছিল। কিন্তু বাস্তবে আমরা গিয়ে দেখেছি পুরো উল্টো,
প্রচুর বাচ্চারা গেছে, প্যারেন্টসরা গেছে এবং মানে ব্যাপক আয়োজন, খুব ভালো লেগেছে আমার। এবং হচ্ছে দেখলাম যে নটরডেম কলেজ, আপনার নারায়ণগঞ্জ থেকে, যাত্রাবাড়ি থেকে, আপনার হচ্ছে তারপর আপনার উত্তরা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বাচ্চারা এসছে। এবং ওখানে আমাদের যেই মানে আসলে ফিজিক্স অলিম্পিয়াড একটা প্রধান আকর্ষণ থাকে প্রশ্ন উত্তর পর্বটি। আর যেহেতু ওখানে আমাদের ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সহসভাপতি জাফর ইকবাল স্যার ওখানে ছিলেন, ওনার ওয়াইফ সহ ছিলেন, আরও আমাদের হচ্ছে যারা আমাদের নিয়মিত যারা প্রশ্ন উত্তর পর্বটি পরিচালনা করেন জাঁকজমকপূর্ণভাবে, ওনারা ছিলেন, প্রফেসর আশরাফ মোমেন ছিলেন, যার ফলে আমরা দেখেছি যে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। স্থান নির্ধারণ করছেন আপনারা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে নির্ধারণ করছেন? আমাদের কাজের একটা লিমিটেশন আছে যে আমরা ইচ্ছা করলেই সবাইকে সুযোগ দিতে পারি না সমানভাবে। সেই ক্ষেত্রে যারা আমাদেরকে সাপোর্ট দিতে পারবে ভালো তাদেরকে দিই, এবং যেই স্পটটা হচ্ছে কমিউনিকেশন দিক থেকে বেস্ট। এই বছর 10টি অঞ্চলে এই আয়োজন হয়েছে, আগামী বছর বাড়ানোর কি কোনো সম্ভাবনা আছে আরো বেশি কিছু অঞ্চলে? আরেকটি প্রশ্ন, যে 10টি অঞ্চলে হচ্ছে এতে করে কি পুরো বাংলাদেশ কভার হচ্ছে? না, পুরো বাংলাদেশ আসলে ওই অর্থে কাভার করা খুব কঠিন। তবে আমাদের যেটা হলো শুরুটা হয়েছিল আমাদের হচ্ছে ধরেন যে 7টি ডিভিশনকে আমরা প্রথম প্রায়োরিটি দিতে হয়, সেটা যেভাবেই থাকুক না কেন। তারপর আমরা চিন্তা করলাম যে আরও 3টে, এবছর আমরা 3টি বাড়িয়েছি। যেমন ধরেন আমরা ময়মনসিংহ, কারণ ঢাকা দিয়ে কিন্তু ময়মনসিংহটা একটা বৃহত্তর ময়মনসিংহ থাকে, ওখান থেকে অনেক বাচ্চারা এখানে আসতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ময়মনসিংহ অঞ্চলটা এবার করেছি এবং সেখানে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। এবং ঢাকায় যতগুলো স্টুডেন্ট অংশগ্রহণ করেছে ঠিক তার সমান সংখ্যকই ময়মনসিংহ অংশগ্রহণ করেছে। আমরা এবার বাড়িয়েছি কুষ্টিয়া। এই অঞ্চলটা আবার খুবই একটা জায়গা, যে জায়গা থেকে আপনার ওই যে যশোর দিকে যেতে পারে না। আমরা কুমিল্লা খুব একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আপনার শিক্ষার হার প্রায় 90% কাছাকাছি। তো কুমিল্লাতেও আমরা এবার বাড়িয়েছি। তো আমাদের নেক্সট পরিকল্পনা আছে বগুড়া, তারপর হচ্ছে আপনার নোয়াখালী, হ্যাঁ, ফরিদপুর, এই অঞ্চলগুলোতে আমাদের প্রায়োরিটি লিস্টেতে আছে। আমরা আসলে চাই যেটা, সেটা হলো 64টি অঞ্চলে যদি আমরা অলিম্পিয়াড করতে পারি তাহলে 64,000 আমরা বাচ্চাকে হয়তো বা তারও বেশি, তার যদি আপনি 2 দ্বারা মাল্টিপ্লাই করেন, এতগুলো বাচ্চাকে আমরা কিন্তু এই অলিম্পিয়াডে আওতায় নিয়ে আসতে পারবো। সামনের আয়োজনগুলোতে এই অভিজ্ঞতা কতখানি কাজে লাগবে এবং সম্ভাবনা কতখানি দেখছেন? প্রথম যে অলিম্পিয়াডটা ছিল সেটাতে আসলে আমরা মাত্র 250 থেকে 300 বাচ্চাকে নিয়ে অলিম্পিয়াড আয়োজন করেছিলাম এবং একটি মাত্র অঞ্চলে অলিম্পিয়াড ঢাকাতেই হয়েছিল সেটা। তার পরবর্তী সময়তে আমরা যেটা হলো বিভাগীয় পর্যায়ে গেলাম এবং সেখানে আমাদের প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। আসলে মনে হয় যে বাংলাদেশের আমরা এখনো পর্যন্ত বলি যে বিজ্ঞান ভিত্তিক যে সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশের যে কয়েকটি হয় তার মধ্যে অন্যতম প্রধান, অনেকে আবার সবচেয়ে বড়ও বলে, যাই হোক অন্যতম প্রধান আমি বলবো যে আয়োজন সেটা হচ্ছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড, যেটা হচ্ছে ফার্স্ট অলিম্পিয়াডের সাথে 4th অলিম্পিয়াড যদি আমি কম্পেয়ার করি, আমরা আসলে অনেক বেশি জানি। এবং আমাদের প্রশ্ন উত্তর, আমাদের যে প্রশ্নের যে মানগুলো, সেগুলো আমরা যদি দেখি যে প্রথম আমাদের তো আসলে সবগুলো কোশ্চেনের বান্ডেল আমাদের কাছে আছে, ওয়েবসাইটেও আছে। আমি যদি দেখি ফার্স্ট অলিম্পিয়াডের যে কোশ্চেন আর 4th অলিম্পিয়াডের কোশ্চেনের মধ্যে অনেক বেশি ডিফারেন্স। ফার্স্ট অলিম্পিয়াডে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আর 4th অলিম্পিয়াডের অ্যারেঞ্জমেন্টের অনেক ডিফারেন্স, আমাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। এখন আমরা আসলে বুঝতেই পারি যে অনেক সব বাচ্চাদের দেখে বুঝতে পারি যে এই বাচ্চাটা আসলে ফিট হবে কি হবে না, এবং এরা আন্তর্জাতিক পর্যায়ে কেমন করবে সেরকম। কাজে আমরা আসলে বলতে পারি আমাদের এক্সপিরিয়েন্স অনেক হয়েছে এবং খুব স্বল্প সময়ে অভিজ্ঞতা আমরা অনেক বেশি অর্জন করেছি। অল্প সময়ে অভিজ্ঞতা, এবং সামনে বোধহয় এই অভিজ্ঞতা বেশ কাজে দিবে, অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। অঞ্চল ভিত্তিক এই আয়োজনে যারা আছে, অংশগ্রহণ করেছে এবং বিজয়ী হয়েছে, তারা জাতীয় পর্যায়ে কিভাবে অংশগ্রহণ করবে বা রেজিস্ট্রেশন কি আবার করতে হবে বা প্রক্রিয়াটা কি? ওরা তো একবার রেজিস্ট্রেশন করেই অঞ্চল ভিত্তিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে এখানে এসছে, এখন তাদের আর নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। আমরা যা করছি সেটা হলো আমরা আমাদের যে ভলান্টিয়ার টিম সেটা কিন্তু আমরা একটু অন্যভাবে সাজিয়েছি, যেটা ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডের মতো করে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে যারা সিনিয়র স্টুডেন্ট, যারা মেল ফিমেলকে মিলিয়ে আমরা একটা টিম করেছি, এবং যে 10টি অঞ্চল থেকে যে 10টি টিম আসবে উইথ ওই প্রত্যেকটা ডিভিশনের কোঅর্ডিনেটর থাকবে, তাদের জন্য আমরা প্রত্যেক আলাদা করে একজন ভলান্টিয়ার রেখেছি, এবং সেই ভলান্টিয়ার কন্টিনিউয়াসলি ওই ডিভিশনের সাথে যোগাযোগ করছে, তাদের কি সুযোগ সুবিধা, কে আসছে সব যোগাযোগ করছে, এবং তারা যখন আসবে তাদের সাথে একজন ভলান্টিয়ার সবসময় থাকবে একটা প্লে কার্ড সহ, এবং তাদেরকে সবসময় ফুল টাইম টেক কেয়ার করবে। আর ওই বাচ্চাদের নামের পুরো লিস্ট আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, তারা শুধু দেখে নেবে যে তার নামটা এখানে আছে, ওই নাম সহই তারা, হ্যাঁ একটা রেজিস্ট্রেশন ফর্মালিটিস আছে, সেটা হচ্ছে যেদিন স্পটের দিন তারা ওই তাদের আইডি কার্ডটা, মেডাল সার্টিফিকেট
সার্টিফিকেট সহ তার এখানে আসবে, এসে শুধু ওই 8:30 থেকে 9টার মধ্যে সে বলবে যে আমি অমুক অঞ্চল থেকে এসেছি, আমার তার সার্টিফিকেট শো করবে, শো করার পর তার নাম ওখানে স্পট রেজিস্ট্রেশন হয়ে যাবে। আলাদাভাবে অনলাইন রেজিস্ট্রেশনের কোনো আচ্ছা, প্রয়োজন এখানে নেই। আমরা জানি যে জাতীয় পর্যায়ের ফিজিক্স অলিম্পিয়াড ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হবে। তো এই ক্ষেত্রে যারা বিজয়ীরা আসছে আঞ্চলিক পর্যায় থেকে, তাদের জন্য প্রশিক্ষণের কি কোনো ব্যবস্থা আছে ক্যাম্প করে, বা তারা কিভাবে এখানে অংশগ্রহণ করবে বা প্রস্তুতি নিবে? আমরা বিগত অলিম্পিয়াডে যে রেজাল্টগুলো দেখেছি বা আমাদের যে ন্যাশনাল টিমে যে পারফরমেন্স দেখেছি, বা ন্যাশনাল টিম থেকে যে আইফোতে যারা যায় ট্রেনিং ক্যাম্পের মাধ্যমে, আমাদের আসলে সবসময় ছিল আপনার ঢাকা চট্টগ্রাম, আমাদের যে 5 জনের টিম তার মধ্যে শুধু থাকতো ঢাকা এবং চট্টগ্রাম। এবছর আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ওখানকার বেশ কিছু মেধাবী ছাত্রছাত্রীদের উদ্যোগ থেকে দেখেছি যে ওখানে ট্রেনিং ক্যাম্পের ব্যবস্থা আগেই ওরা করেছে, যার ফলে আমাদের এখন যদি আমি কোয়ালিটির দিক থেকে বিবেচনা করি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এরা খুব ভালো অবস্থায় আছে। বাকি যেগুলো আছে বরিশাল, খুলনা, সিলেট, হ্যাঁ, এই অঞ্চলগুলো একটু পিছিয়ে পড়েছে। তো ওদের জন্য আসলে যেটা হয় যে ওরা নিজেরাও আমাদেরকে বলেছে যে স্যার আমাদের এখানে কিছু ট্রেনার পাঠান, আমরা নিজের উদ্যোগ নিয়েছি। তো ওদের জন্য আমাদের একটা ব্যবস্থা কথা আমরা ভাবছি যে আমাদের ঢাকা থেকে কিছু ট্রেনার পাঠিয়ে ওদেরকে যাতে একটা প্রপার একটা গাইডলাইন নিয়ে আসা। আমরা যে আসলে প্রত্যেকটা বিভাগ থেকে মেধাবী তো আমাদের সব বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে আছে, শুধু ঢাকা চট্টগ্রামে নেই, কিন্তু ওরা হয়তো কোনো প্রশিক্ষণ সেরকমভাবে পাচ্ছে না। তো ওদের জন্য আমাদের কিছু করা যায় কিনা সেটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে, এবং হয়তো আমরা ওই অঞ্চলগুলোর জন্য কিছুটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। শুধু এটা হচ্ছে আপনার জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডের পূর্ব প্রস্তুতি হিসাবে। ফিজিক্স অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করছে তাদের সবার জন্য শুভকামনা রইল। আমরা আশা করছি আমরা অনেক দূর যাব। সব শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। প্রিয় ছাত্রছাত্রী এবং আমার সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নর্মাল পড়াশোনার পাশাপাশি যত রকম অলিম্পিয়াড আছে সেগুলোতে অংশগ্রহণ করার সুযোগ দিন। কারণ এখন উচ্চশিক্ষার জন্য শুধুমাত্র একাডেমিক পড়াশোনা, এসএসসি, এইচএসসি বা ও লেভেল, এ লেভেল পাশ করাটাই শুধুমাত্র যথেষ্ট নয়। কারণ আপনি যদি দেখেন যে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য তারা অনেকগুলো ফ্যাক্টরকে তার মেধা যাচাইয়ের মানদণ্ড হিসেবে বিবেচনা করে। দরকার হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সে শুধুমাত্র এসএসসিতে গোল্ডেন জিপিএ পেলো কিনা বা ও লেভেলে স্টার পেলো কিনা সেটাই শুধুমাত্র একমাত্র মাপকাঠি নয়। তাকে অলিম্পিয়াড অ্যাটেন্ড করতে হবে, এবং অলিম্পিয়াডের মাধ্যমে সে অনেক কিছু জানতে পারে। তার প্রবলেম সলভিং ক্যাপাসিটি অনেক গুণ বেড়ে যায়। যখন সে একটা বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠানে যখন একসাথে একত্রিত হয়, বিভিন্ন কালচারের বাচ্চা একসাথে হয়, তখন বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের নিজেদেরকে অনেক দূর তারা নলেজ শেয়ার করে নিজেকে এগিয়ে নিতে পারে। সেই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনি আপনার বাচ্চাকে নিরুৎসাহিত করবেন না, বরং উৎসাহিত করুন। আমরাও আশা করছি সফল হোক এই আয়োজন, এবং আমরা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে আরো বড় বড় অর্জন নিয়ে আসতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের কমিটির পক্ষ থেকেও বাংলা ভিশনকে আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে। এবারে সময় হলো বিদায় নেবার। আমরা আপনাদের মতামত আর ইচ্ছের প্রতিফলন ঘটাতে চাই অনুষ্ঠানে। মতামত আর ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নিউজ টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের কাছে ইমেল করতে পারেন এই ঠিকানায় dinprotidin@banglavision.tv। বিখ্যাত কবি টমাস মুরের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যারা মুখোশ পরে দেশের সেবায় এগিয়ে আসে তারা সবচেয়ে বড় দেশদ্রোহী। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকের সারাটা দিন সবার জন্য শুভ হোক।